এবং এই 3,000 পাসপোর্ট আপনি যদি, এটা পুলিশ বলুক যে এই পাসপোর্ট গুলো 3,000 পাসপোর্ট 2016 থেকে 2024 অব্দি হয়েছে না 2011 থেকে 2024, যদি দেখা যায় যে গত 3-4 বছরে এই নাম্বারটা হয়েছে, আর আপনি 2011 থেকে 2020 অব্দি টানেন এই 9 বছরে, তাহলে ভাবুন কি ভয়ঙ্কর অবস্থা। এবং আমি রাজ্য পুলিশের এলাকা ছেড়ে দিলাম, সেটা নিলে আমি আবার মানে কনফার্ম হয়ে বলছি যে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ ফেক পাসপোর্ট হয়েছে। কারণ আপনি জানেন রাজ্যের এই সীমান্তবর্তী এলাকাগুলোতে এক একটা পুলিশ স্টেশনে কিরকম ভাবে কাজ হয়। সরাসরি অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশকারীদের সঙ্গে এক শ্রেণীর, বড় অংশের শ্রেণীর পুলিশের সরাসরি নেক্সাস রয়েছে, সেটা আমরা দিনের আলোর মতো পরিষ্কার। অ্যাডমিনিস্ট্রেশনের, প্রশাসনের, রাজ্য প্রশাসনের একটা বড় অংশ এই সীমান্তবর্তী জেলাগুলোতে এই সন্ত্রাসবাদী মৌলবাদীদের কাছে নথি স্বীকার করেছে, হয় টাকায়, নয়তো ভয়ে, নইলে রাজনৈতিক চাপে। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। জাভেদ মুন্সি নামটা মনে আছে আপনাদের? জাভেদ মুন্সি ধরা পড়েছেন গুলশান হাউস ক্যানিং থেকে। সেই জাভেদ মুন্সি কোথা থেকে ট্রেনিং নিয়েছেন আপনারা জানেন? জাভেদ মুন্সি ট্রেনিং নিয়েছেন হাফিজ সাইদ, মুম্বাই ব্লাস্টের যিনি মূল কারিগর, যিনি কাসাফকে তৈরি করেছেন, ট্রেনিং দিয়েছেন। যেখান থেকে কাসাফকে ট্রেনিং দিয়েছেন সেখান থেকে জাভেদ মুন্সি ট্রেনিং নিয়েছেন। এখন গোয়েন্দা রিপোর্ট বেরোচ্ছে কাশ্মীর পুলিশের কাছ থেকে, এবং সেই জাভেদ মুন্সি যেখান থেকে এসে ধরা পড়েছেন সেই কলকাতা শহরের অদূরে ক্যানিংয়ে। সেই কলকাতা শহর 3,000-এর ওপর পাসপোর্ট জালিয়াতি করে বেরিয়েছে, এমন একটা রিপোর্ট সংবাদ মাধ্যমে বেরিয়েছে। এবং পুলিশ, কলকাতা পুলিশ বলেছে, লালবাজারের পুলিশ মনে করছে বলে সংবাদ মাধ্যমে বেরিয়েছে। সংখ্যাটা কি 3,000? আমি আজকে এই বিষয় নিয়ে প্রতিবেদন কেন করছি বলুন তো? কয়েকদিন আগে আপনাদের সামনে আমি প্রতিবেদন পেশ করতে গিয়ে দীপাঞ্জন চক্রবর্তীকে নিয়ে এসেছিলাম, ইন্টেলিজেন্স কর্তা র এবং এনএসজির প্রাক্তন ডেপুটি কমান্ড্যান্ট। আমি তাকে নিয়ে এসেছিলাম, তিনি বলেছিলেন শর্মাবাবু 50-60 হাজার ন্যূনতম এটা হবে। তথ্যটা আপনাদের বলছি, এটা 3,000, 200, 300, 500 নয়। কি হচ্ছে এখন এই মুহূর্তে পরিস্থিতি? 73 জন আইডেন্টিফাইড, তারা সবাই প্রায় এই রাজ্যের বাইরে বাংলাদেশে রয়েছেন। তাদের ফলস পাসপোর্ট এই কলকাতা শহর থেকে তৈরি হয়েছে, তারা অপারেট করেছেন দিনের পর দিন। এখন বলা হচ্ছে সংখ্যাটা 3,000। কোথা থেকে? দুটো থানা। একটা হচ্ছে পর্ণশ্রী থানা, সেখানকার বেচারাম চ্যাটার্জি স্ট্রিট। আরেকটা হচ্ছে হরিদেবপুর থানা, যেখানে যে অঞ্চল থেকে সিট সমস্ত তথ্যগুলোকে সংগ্রহ করেছে দুটো অফিস থেকে। এবং এই সমরেশ বিশ্বাস হচ্ছেন অপারেটর, যিনি এখন পুলিশ কাস্টডিতে রয়েছেন। আচ্ছা, একটু ভালো করে ভেবে দেখুন তো, আমি আপনাদের কাছে প্রশ্নটা করছি। আপনার বাড়ির ঘরের ঠিক পাশের ঘরটাতে বসে আছে, ফ্ল্যাটে বসে আছেন জনৈক জাভেদ মুন্সি। আপনি জানতেও পাচ্ছেন না। জানতে পাচ্ছেন কি? পাচ্ছেন না। পাচ্ছেন কখন? যখন কাশ্মীর পুলিশ এসে বলছেন আরে আপনার ঘরের পাশে তো জাভেদ মুন্সি বসে রয়েছে। কলকাতা পুলিশকে বলছে, তখন তাকে ধরে নিয়ে পাকড়াও করে নিয়ে যাচ্ছে। তখন তার রিপোর্ট বেরোচ্ছে তিনি কাসাফ যেখান থেকে ট্রেনিং নিয়েছেন সেইখান থেকে তিনি ট্রেনিং নিয়েছেন। তিনি করাচিতে গিয়ে টানা 21 দিন থেকেছেন, আইইডি এক্সপ্লোসিভ তৈরিতে এক্সপার্ট হয়ে গেছেন। 7 বার পাকিস্তান অকুপায়েড কাশ্মীর আর পাকিস্তানে গিয়ে বসে থেকেছেন। আপনি জানতে পাচ্ছেন তখন যখন অসমের পুলিশের এসটিএফ এসে বলছে আরে আপনার বাড়ির পাশে যে এই আব্বাস আলী বসে আছে, এ তো মাদ্রাসা খুলে বসে আছে, এ তো মানে একদম সাংঘাতিকভাবে ক্রিমিনাল। তখন আপনি জানতে পাচ্ছেন আরে আব্বাস আলী আমার পাশের ঘরে বসে আছে। আপনি তখন জানতে পাচ্ছেন যখন মিনারুল শেখকে ধরে নিয়ে যাচ্ছেন অসম পুলিশের এসটিএফ। এ রাজ্য পুলিশ কী করছে? প্রশ্নটা এখানেই। এবং সেখান থেকেই বেরিয়ে আসছে যে তথ্য যে 3,000-এর ওপর কলকাতা পুলিশের লালবাজারের সিট তারা আইডেন্টিফাই করেছেন, তারা রিপোর্ট দিয়েছেন যে 3,000-এর ওপর শুধু সমরেশ বিশ্বাসের সূত্র ধরে ফলস পাসপোর্ট এই রাজ্য থেকে তৈরি হচ্ছে। আমি এবার আসছি মূল প্রশ্নে। একটু ভালো করে ভাবুন তো, আপনি যারা আমাদের বাংলার বার্তার ভ্যালুর দর্শক, বা আমি এই বাংলার বার্তার পরিচালক বা সঞ্চালক, যাই বলুন না কেন, আমাদের ভোটার কার্ড আছে, আমাদের আধার কার্ড আছে, আমাদের রেশন কার্ড আছে, আমাদের প্যান কার্ড আছে, আমাদের বার্থ সার্টিফিকেট আছে, আমাদের পিতৃপুরুষের পরিচয় আছে, আমাদের যদি নিজস্ব বাড়ি জমি কিছু থাকে তার জমির দলিল টলিল সব আছে। আমাদের কি দরকার হবে, প্রয়োজন হবে ফলস ফেক ওই 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 কার্ড করার জন্য, পাসপোর্ট করার জন্য? আমাদের দরকার হবে? ভালো করে ভাবুন, আমাদের দরকার হবে না। কিন্তু তা সত্ত্বেও আমাদের পুলিশি ভেরিফিকেশন যখন হয় তখন পুলিশ আমাদের কাছ থেকে নগদ গুনে গুনে 2,000 হোক, 3,000 হোক, 5,000 হোক, 10,000 টাকা ওই থানাতে বসে নেন রাজীব কুমারের পুলিশ। এটা তো সবাই জানেন, নতুন করে বলা দরকার নেই। পাসপোর্ট যারা তৈরি করেছেন তারা সবাই জানেন। আমি আপনাদের কাছে একটা কথা বলি, যে যারা ফলস পাসপোর্ট তৈরি করছেন, মানে যে যার ডকুমেন্ট নেই, কার ডকুমেন্ট না থাকতে পারে, বাংলাদেশি সিটিজেনদের না থাকতে পারে, কার দরকার হতে পারে যারা জঙ্গি ক্রিয়াকলাপের সঙ্গে সংযুক্ত হতে পারে,
সেই মানুষগুলো তো দরকার হতে পারে একটা ফলস পাসপোর্ট, এবং এই ফলস পাসপোর্টের জন্য একাধিক ডকুমেন্ট তাদের তৈরি করতে হয়। তার মানে এই কলকাতা শহরে যদি লালবাজারের সিটের এই রিপোর্ট যেটা সংবাদ মাধ্যমে বেরিয়েছে সেই রিপোর্টটা যদি ঠিক হয়, তার মানে এই 3000 একা সমরেশ বিশ্বাস একজনের কাছ থেকে, এবার ভেবে দেখুন সংখ্যাটা কত বড় হতে পারে। এই সমরেশ বিশ্বাসরা একাই দুটো অফিস থেকে 3000-এর ওপর ফলস পাসপোর্ট তৈরি করেছে। কাদের জন্য? আমার আপনার জন্য নয়, তাদের জন্য যারা কোনো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন। এবং এই আবহে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে তো মনে হচ্ছে বাংলাদেশ যুদ্ধের আবহে, বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কের আবহে মনে তো হচ্ছে ওই সব উগ্রপন্থী টেরোরিস্টরা, জসিমউদ্দিনের বাহিনীদের, তাদের জন্যই তো এই ফলস ফেক পাসপোর্টগুলো তৈরি করে দিয়েছেন। সেটাই তো ভেবে নেওয়াটা খুব স্বাভাবিক। অস্বাভাবিক কি বলুন তো? আমি আজকে প্রশ্নটা রাখছি, ভাবুন তো, আমি আরও একটা দিক থেকে ভাবছিলাম, আমি নানান দিক থেকে পুরো বিষয়টা ভাবছিলাম। আমার তথ্য যদি ভুল হয়, আমার যুক্তি যদি ভুল হয়, আপনারা লিখবেন অবশ্যই কমেন্ট বক্সে। একটু ভালো করে ভেবে দেখুন তো। আমি একটু অন্যভাবে ভাবছিলাম, সেটা হচ্ছে গত কয়েক বছর ধরে, 14 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যর শাসন ব্যবস্থায় রয়েছেন, সরকারে রয়েছেন। কলকাতা পুলিশের কমিশনারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপয়েন্টেড কলকাতা পুলিশের কমিশনার, সে তিনি বিনীত গোয়েল হতে পারেন, তিনি মনোজ ভার্মা হতে পারেন। রাজ্য পুলিশের ডিজিকে তিনি সুরজিৎ কর পুরকাস্ত হতে পারেন, তিনি রাজীব কুমার হতে পারেন। সেই রাজ্য পুলিশের অধীনে দিনের পর দিন ফলস ফেক পাসপোর্টগুলো তৈরি হয়েছে। শুনলে অবাক হয়ে যাবেন, যেখান থেকে শেষ পর্যন্ত পুলিশ সিট উদ্ধার করছে, সেখান থেকে ভিসা পর্যন্ত উদ্ধার করছে। ভাবতে পারছেন কত ভয়ানক জায়গায় চলে গেছে এই পশ্চিমবঙ্গ? যত গৃহের মধ্যে আমরা বসে নেই, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করছেন সেটাকে সাপোর্ট করবেন আপনারা? একটু ভালো করে ভাবুন তো। আমি আপনাদের কাছে শুধু আরও দু একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে পেশ করব। একটু ভালো করে ভেবে দেখুন, এই ভাবনার জায়গার প্রশ্নগুলো ভাবা দরকার বাঙালির। বাঙালি তো এখন 1000 টাকা 2000 টাকায় ভাবনা বন্ধ করে দিয়েছে, কিন্তু ভাবনার দরজাটা, খিড়কিটা বন্ধ করলে হবে না। একটু ভালো করে ভেবে দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ফলস ফেক পাসপোর্টের তথ্য আমরা কবে থেকে আইডেন্টিফাই করতে পারলাম? একটু ভালো করে ভাবুন। আমি বলছি বলে না, আপনারা নিজেরা ভাবুন। ডিসেম্বর মাসে যখন ওই অসম পুলিশ এসে হরিহরপাড়া থেকে আব্বাস আলী কিংবা মিনারুল শেখকে তুলে নিয়ে গেল, কিংবা ওই নওদাতে ভোটার কার্ড নাম তুলেছে জনৈক উগ্রপন্থী, তার তথ্য জানা গেল, যখন ওই কাশ্মীর থেকে এসে জাভেদ মুন্সি কলকাতা শহরের অদূরে শওকত ডেরায় নোংর করেছিল, তখন আমরা পাসপোর্টে যে ফলস জালিয়াতি হচ্ছে সেই তথ্যগুলো কিন্তু সারফেসে আসতে শুরু করলো এই জঙ্গি ধরা পড়ার পর। 9ই আগস্ট আপনারা জানেন, বা 6ই আগস্ট, যে সময় থেকে ওই তথাকথিত বাংলাদেশের মৌলবাদীদের অগাস্ট বিপ্লবের কাহিনী আমরা শুনেছি না, সেই অগাস্টের 6-9-এর পর থেকে ধরুন আজকে অগাস্ট গেছে, সেপ্টেম্বর গেছে, অক্টোবর গেছে, নভেম্বর গেছে, এই 4 মাসে আপনারা দেখেছেন ফলস পাসপোর্ট নিয়ে একটা মামলা কেউ ধরা পড়েছে? আমার তো চোখে পড়েনি, আপনাদের যদি চোখে পড়ে থাকে জানাবেন, কিন্তু আমার তো চোখে পড়েনি। ফলস ফেক পাসপোর্ট নিয়ে আমরা কেউ শুনতে পারিনি, কেউ জানতেই পারিনি। আমরা কখন জানতে পারলাম? যখন এই উগ্রপন্থীরা একে একে ধরা পড়ছে, যখন অনুপ্রবেশ শুরু হলো, যখন অনুপ্রবেশ হয়েছে, এমন কাউকে বর্ডার সিকিউরিটি ফোর্স ধরছে, তখন আমরা জানতে পারলাম যে এই পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার ফেক ফলস পাসপোর্ট তৈরি হয়েছে। তখন জানতে পারলাম, তার আগে নয়। অর্থাৎ এই বাংলাদেশের সোকল্ড মৌলবাদীদের অগাস্ট বিপ্লব না হলে আমরা জানতেও পারতাম না এই বাংলাদেশ, এই পশ্চিমবঙ্গে বসে একজন সমরেশ বিশ্বাসী 3000 ফেক অ্যান্ড ফলস পাসপোর্ট তৈরি করে দিতে পারেন কলকাতা পুলিশের নাকের ডগায় বসে। কলকাতা পুলিশ যেটা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়, বিনীত গোয়েলের পুলিশ, মনোজ ভার্মার পুলিশ, সেই পুলিশের নাকের ডগায় বসে হরিদেবপুর থানা কিংবা পর্ণশ্রীর থানার দুটো অফিসে বসে বসে শুধু 3000 কার্ড তারা তৈরি করেছে। আমরা জানতেই পারতাম না, আমরা জানতে পারলাম অগাস্ট বিপ্লব হলো, শরণার্থীরা ঢুকলো, জঙ্গিরা ঢুকতে শুরু করলো, তারপর আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে আরে আমাদের রাজ্য থেকেই তো এত ফলস ফেক পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে। এর অর্থকরী দিকটা ছেড়ে দিন, ফেক ফলস পাসপোর্ট করার জন্য কত লক্ষ লক্ষ টাকা, কত কোটি কোটি টাকা আমদানি রপ্তানি হয়েছে, আমরা সেই তথ্যে অন্য দিন যাবো। কিন্তু আমি ভাবার চেষ্টা করছিলাম, এটা বাংলাদেশে যদি এই অঘটনটা না ঘটতো, বাংলাদেশে যদি অগাস্ট বিপ্লব না হতো, শেখ হাসিনা সরকারের পতন না হতো, আমরা কেউ জানতে পারতাম যে এই রাজ্যে বসে হাজার হাজার ফলস ফেক পাসপোর্ট তৈরি হয়? জানতে পারতাম? একটু নিজের মনকে প্রশ্ন করুন তো, আমরা কেউ জানতে পারতাম না।
অর্থাৎ একটা ঘটনা ঘটার পর আমরা জানতে পাচ্ছি, প্রশাসন তারপরে ব্যবস্থা নিচ্ছে। কি করছেন প্রশাসন, কি করছিল প্রশাসন, কি করছিল রাজ্য পুলিশ, কি করছিল কলকাতা পুলিশ, কি করছিলেন রাজ্যের পুলিশ মন্ত্রী? প্রশ্ন করবেন না নাকি? এই 1000 টাকা 2000 টাকা আমার স্ত্রীকে 1000 টাকা দেন, তাই প্রশ্ন করাটাও আপাতত র্যাকে তুলে রাখি, তাই না? তারপর দেখবেন কোনো একদিন র্যাকে তুলে রাখুন, পরের দিন দেখবেন পাশের ঘরে আব্বাস আলী ও পাশের ঘরে জাভেদ মুন্সি, পেছনের ঘরে মিনারুল শেখরা বসে আছেন, তখন আপনি মাথায় হাত দিয়ে বলবেন হায় হায় এ কী হল। আমি আজকে এই সমস্ত বিষয়টা নিয়ে সরাসরি গিয়েছিলাম ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। তিনি তো চমকে দিলেন, তিনি যা বললেন বিশ্বাস করতে পারছেন না। তিনি বললেন, শর্মাবাবু আমি আপনাকে বলছি, যদি শুধু কলকাতা শহরে একজনের কাছ থেকে 3000 কলকাতা পুলিশই আইডেন্টিফাই করে, কলকাতা পুলিশের রিপোর্ট অনুযায়ী, একটু ভেবে দেখুন তো 7টা সীমান্তবর্তী জেলাতে, ভাবুন তো মুর্শিদাবাদে কী হতে পারে, ভাবুন তো মালদায় কী হতে পারে, ভাবুন তো দিনাজপুরে কী হতে পারে, ভাবুন তো দক্ষিণ 24 পরগনায় কী হতে পারে, ভাবুন তো উত্তর 24 পরগনায় একটা প্রান্তে কী কী হতে পারে, একটু ভেবে দেখুন তো। সেখানে তো এত ভিজিলেন্স নেই। কলকাতা পুলিশের ওই কড়া গোয়েন্দা ভবানী ভবন রয়েছে, যেখানে তীক্ষ্ণ চোখ নিয়ে বসে আছেন ইন্টেলিজেন্স কর্তারা। সেইখানে যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে এইসব জেলাগুলোতে কি বলে দীপাঞ্জনবাবু বলেন, শর্মাবাবু সংখ্যাটা 1.5 লাখ থেকে 2 লাখ। বিশ্বাস করতে ইচ্ছে করছিল না, মন চাইছিল না। বিশ্বাস করুন, বাঁচার আরও কিছুদিন ইচ্ছে আছে এই পশ্চিমবঙ্গে, কিন্তু বাঁচবো কি না জানি না। কেন পাশের ঘরে জাভেদ মুন্সি, ও পাশের ঘরে আব্বাস আলী, পেছনের ঘরে মিনারুল শেখদের বসার ব্যবস্থা করে রেখেছে রাজ্যের সরকার, নবান্নের সরকার। ফলে কতদিন বাঁচবো জানি না, তাই যতদিন বাঁচবো ততদিন জোর গলায় বলবো, ও পাশে ইউনূস, এ পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, কয়েনের এপিঠ আর ওপিঠ। কি বললেন দীপাঞ্জন চক্রবর্তী? এই 3000 জঙ্গিকেই কি ছাড়পত্র দেওয়া হয়েছে এবং কত লক্ষ পাসপোর্ট ছাড়া হয়ে থাকতে পারে, সেই তথ্য নিয়ে হাজির হলেন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী বাংলার বার্তার মুখোমুখি। দেখুন সন্ময়দা, আপনি অঙ্কের হিসাবে আপনি যেটা বলছেন যে 3000 ভুয়ো পাসপোর্ট ধরা পড়েছে 2টো থানা থেকে। প্রথম কোশ্চেন, যে এই 3000 পাসপোর্ট কোন পিরিয়ডে তৈরি হয়েছে? যদি গত 3 বছরে হয়ে থাকে তাহলে তার 11 বছরের হিসাবটা কে দেবে? এবং সমস্ত পশ্চিমবঙ্গে অন্তত আই থিঙ্ক ইফ আই এম নট রং 500-540টার মতো পুলিশ স্টেশন রয়েছে পুরো পশ্চিমবঙ্গে। দুটোতে যদি 3 বছর, 4 বছর বা 5 বছরে 3000 ফেক পাসপোর্ট হয়ে থাকে, তার আগে এই শাসনকালে আরো 10 বছরে বা 9 বছরে ওই 3000 সংখ্যাটা মিনিমাম 6-7 হাজারে গেছে। তার এক একটা থানাতে যদি এই 10 বছরে বা 14 বছরে 3000 করে হয়, তাহলে আপনি পুরো পশ্চিমবঙ্গে 500-র ওপর পুলিশ স্টেশনে, তার মানে 1.5 লক্ষ। কারণ আমি তাও মানছি যে কলকাতায় তাও সামান্যতম হলে মনিটরিং থাকে, রাজ্য পুলিশের আওতায় জেলাগুলোতে তো মনিটরিং এর কোনো নাম নিশান নেই। বিশেষ করে আপনার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, শিলিগুড়ি, দার্জিলিং, ওই জলপাইগুড়ি, দিনাজপুর, এই বর্ডার সীমান্তবর্তী এলাকাগুলোতে ভয়াবহভাবে ওখানে কিন্তু দুর্বৃত্ত, সন্ত্রাসবাদী, মৌলবাদীরাই পুলিশ স্টেশন চালায়। এই হিসাব যদি নেন তাহলে আমি আশঙ্কা করছি 2 লক্ষের ওপর পাসপোর্ট, ফেক পাসপোর্ট তৈরি হয়েছে গত 12, 13, 14 বছরে। কি বলছেন? এটা 2 লক্ষের উপর ফেক পাসপোর্ট? আমি তো অঙ্কের হিসাবে বলছি। যদি কলকাতার বুকে 2টো পুলিশ স্টেশন থেকে 3000 দুটো হয়, পুলিশ স্টেশন নয়, এটা লালবাজার থেকে সেন্ট্রালি কন্ট্রোল হয়েছে। 2টো অফিস থেকে, পর্ণশ্রী থানার বেতরাম স্ট্রিট আর হরিদেবপুর থানার মতিলাল গুপ্ত রোডে 2টো অফিসে হানা দিয়ে গোয়েন্দারা প্রচুর জাল নথি উদ্ধার করেছে, কিন্তু কন্ট্রোল বাই লালবাজার। এইটা বলছি, এটা লালবাজার থেকে হয়েছে। এগ্রিড। তাহলে ভাবুন রাজ্য পুলিশের আওতায় কি হয়েছে। এবং এই 3000 পাসপোর্ট, আপনি যদি এটা পুলিশ বলুক যে এই পাসপোর্টগুলো 3000 পাসপোর্ট 2016 থেকে 2024 অব্দি হয়েছে, না 2011 থেকে 2024, যদি দেখা যায় যে গত 3-4 বছরে এই নাম্বারটা হয়েছে, আর আপনি 2011 থেকে 2020 অব্দি টানেন এই 9 বছরে, তাহলে ভাবুন কি ভয়ঙ্কর অবস্থা। এবং আমি রাজ্য পুলিশের এলাকা ছেড়ে দিলাম, সেটা নিলে আমি আবার মানে কনফার্ম হয়ে বলছি যে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ ফেক পাসপোর্ট হয়েছে। কারণ আপনি জানেন রাজ্যের এই সীমান্তবর্তী এলাকাগুলোতে এক একটা পুলিশ স্টেশনে কিরকম ভাবে কাজ হয়। সরাসরি অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশকারীদের সঙ্গে এক শ্রেণীর, বড় অংশের শ্রেণীর পুলিশের সরাসরি নেক্সাস রয়েছে, সেটা আমরা দিনের আলোর মতো পরিষ্কার। অ্যাডমিনিস্ট্রেশনের, প্রশাসনের, রাজ্য প্রশাসনের একটা বড় অংশ
এই সীমান্তবর্তী জেলাগুলোতে এই সন্ত্রাসবাদী মৌলবাদীদের কাছে নথি স্বীকার করেছে, হয় টাকায়, নয়তো ভয়ে, নইলে রাজনৈতিক চাপে। তাহলে কলকাতার বুকে যদি হয় পুরো রাজ্য, আপনি যদি 14 বছরের হিসাব দেখেন বা 13 বছরের হিসেব, আমি একদমই অবাক হব না। আমি আমার মন্তব্য ফিরিয়েও নিচ্ছি না। 1.5 লক্ষ থেকে 2 লক্ষ ফেক পাসপোর্ট হয়েছে, এতে কোনো সন্দেহ নেই সন্ময়দা। না, আমার এখানে একটা স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে, যেহেতু আপনি ইন্টেলিজেন্স কর্তা ছিলেন, রয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং এনএসজির ডেপুটি কমান্ড্যান্ট ছিলেন, আপনি সারা ভারতবর্ষের ইন্টেলিজেন্সের সঙ্গে সম্পর্কযুক্ত মানুষ, তাই আপনাকে এই প্রশ্নটা করছি যে তাহলে যে পুলিশ, সে রাজ্য হতে পারে, কলকাতা হতে পারে, মানে থানা থেকেই তো পুলিশ ভেরিফিকেশন গুলো হয় পাসপোর্টের, তাহলে এই থানার কনসার্ন রেসপন্সিবল অফিসার যাদের হাত দিয়ে এই ফেক ফলস পাসপোর্ট গুলো বেরিয়েছে, তাহলে তাদের কাস্টাডিতে গ্রিলিং এর জন্য নিয়ে নেওয়া হবে না কেন? এবং পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যদি ইনভেস্টিগেশন করে, তাহলে কোনোদিনই সেই সব পুলিশ অফিসারদের গ্রিলিং এর আওতায় নিয়ে আসা হবে না, ধামাচাপা দেওয়া হবে। এবং তাই দেখলাম গতকাল আমরা মনোজ ভার্মার বক্তব্য শুনলাম, তিনি বলছেন যাতে পরিষ্কারভাবে এরপরে ইনভেস্টিগেশন, পাসপোর্ট এসওপি মেনটেন হয় সেটা দেখবো। কিন্তু ওভার দ্য ইয়ার্স, সে 3,000 হোক, 2 লক্ষ হোক, যে ফলস ফেক পাসপোর্ট বেরিয়ে গেল, যাদের থ্রু দিয়ে বেরোলো, যেসব পুলিশ অফিসাররা এর মধ্যে ইনভলভ, তাহলে তাদের শাস্তিটা হবে না কেন? আপনি কি বলেন? দেখুন সন্ময়দা, আমি সারা ভারতবর্ষের কথা বলি। আমি মহারাষ্ট্রে আছি, আমি মহারাষ্ট্রের কথা বলি। মুম্বাইতে, থানেতে, এই সমস্ত জায়গায় আপনি যে সিভিক ভলেন্টিয়ার, তাদের এখানে ট্রাফিক ওয়ার্ডেন বলা হয় এবং তারা শুধুমাত্র ট্রাফিকের কাজ করে। আমি আজ পর্যন্ত আমার পেশাগত কাজে আমি কিন্তু সারা ভারতবর্ষে যাই এবং বিভিন্ন পুলিশ স্টেশনেও আমাদের কাজ থাকে, আমি যাই। আজ পর্যন্ত কোনো পুলিশ স্টেশনে আমি সিভিক ভলেন্টিয়ার দেখিনি। সিভিক ভলেন্টিয়ারদের শুধু মেন রোডে বা সিগন্যালে দেখা যায়, যেখানে ওরা ট্রাফিক পুলিশকে সাহায্য করে। যদি, যেটা শুনছি, যে কলকাতায় বা পশ্চিমবঙ্গে পুলিশ ভেরিফিকেশন সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে করা হয়, এটা একটা মানে দণ্ডযোগ্য অপরাধ। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিদেশ দপ্তর পাসপোর্ট ইস্যু করে, ক্লিয়ার কাট কিন্তু সেখানে ইনস্ট্রাকশন রয়েছে যে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য কোনো অ্যাপ্লিক্যান্ট সে পুলিশ স্টেশন যাবে না, তাকে পুলিশ স্টেশনে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট পুলিশের কোনো অফিসার, দ্য র্যাঙ্ক অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড অ্যাবভ, সে সাব ইন্সপেক্টর যাবে সরাসরি অ্যাপ্লিক্যান্টের বাড়ি, কারণ ফিজিক্যাল ভেরিফিকেশন অফ রেসিডেন্স সেটা ওখানে দেখতে হয়। সুতরাং যদি কোনো পুলিশের লোক কোনো অ্যাপ্লিক্যান্টকে থানায় ডেকে পাঠায়, সেটা সম্পূর্ণ বেআইনি, সেটা ঘুষ নেওয়ার জন্য, দুর্নীতির জন্য। এবং এই কাজটা যদি সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে করানো হয়, সেটা দণ্ডযোগ্য অপরাধ। আমি দাবি জানাচ্ছি আপনার প্রোগ্রামে, আপনার মাধ্যমে, যে এই 3,000 পাসপোর্ট 10 মিনিট লাগবে জানতে যে এখানে ভেরিফিকেশন সাইন কারা করেছে, কারণ সাইনগুলো সেই সাব ইন্সপেক্টরকেই করতে হবে। এদের ইমিডিয়েট সাসপেন্ড করে এনআইএ এর আওতায় তদন্ত আনতে হবে। না হলে কলকাতা পুলিশ, আজকে মনোজ ভার্মা বলছে এসওপি বানাবেন, তার মানে উনি লিখিতভাবে দিন যে ওনার আগে বিনীত গোয়েল সম্পূর্ণ অপদার্থ, ওনার সময় কোনো রকম এসওপি ছিল না, কোনো রকম ভেরিফিকেশন মনিটরিং ছিল না, আর সেই লোকটাকে বানিয়ে দেওয়া হয়েছে এডিজি এসটিএফ। তাহলে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় সুরক্ষা কোন লেভেলে থাকবে। ঠিক সন্ময়দা, ঠিক, মানে আমি শুধু শেষ করবো সাম আপ করে এই কথাটা বলে, যে রাজ্য পুলিশের বা কলকাতা পুলিশের যেসব অফিসাররা ইন্সপেকশনের মধ্যে ইনভলভ, তাদের অবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যে ফ্যাক্টরটা নিয়ে আমি পরের দিন আলোচনা করবো, আজকে আর করছি না, কত কোটি টাকার লেনদেন হয়েছে এই পাসপোর্ট গুলোকে ইস্যু করার ক্ষেত্রে, এবং অ্যাট দ্য কস্ট অফ দ্য সভারেন্টি অফ দ্য কান্ট্রি অ্যান্ড স্টেট। একটা সীমান্তবর্তী 2,000 কিলোমিটার বর্ডার যে রাজ্যের সঙ্গে, যার চিকেন স্নেক রয়েছে, সেন্সিটিভ চিকেন স্নেক রয়েছে, যার 7টা জেলা সীমান্তের সঙ্গে সংযুক্ত রয়েছে, যার 72টা আউটপোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে জমি দেননি, বিএসএফ কে গণশত্রুতে পরিণত করেছেন, এবং 50 কিলোমিটার এরিয়া ডমিনেশনের ব্যাপারে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছেন, সেই রাজ্যে বসে তাহলে এই পাসপোর্ট কেলেঙ্কারি হয়েছে। এবং এর জন্য আমি লাস্ট একটা কথা বলবো, এর জন্য কনসার্ন সমস্ত পুলিশ অফিসার যারা এই যে ভেরিফিকেশন ইন্সপেকশন ইনভলভ, তাদের সমস্ত শাস্তি চাইছেন দীপাঞ্জন চক্রবর্তী। আমি আরেকটি কথা বলতে চাই, যেটা সাংঘাতিক ভয়ঙ্কর। আমার মনে হয় এটাও আপনারা এই জায়গাটাকেও পয়েন্ট আউট করুন। এই যে হাজার হাজার ফেক পাসপোর্ট বাংলাদেশে গেছে, বাংলাদেশ থেকে যখন এখন অবৈধ অনুপ্রবেশ বলে বিএসএফ আরো কড়াকড়ি করবে, আর কিন্তু ভারতীয় এই ফেক পাসপোর্ট হোল্ডার বাংলাদেশ থেকে যখন ভারতবর্ষে ঢুকবে, তখন কিন্তু বিএসএফ আটকাতে পারবে না।
তো বাংলাদেশ থেকে এবার অবৈধ অনুপ্রবেশকারী হবে না, বৈধভাবে সন্ত্রাসবাদীরা পশ্চিমবঙ্গে ঢুকবে, কারণ সেই জন্য এই ফেক পাসপোর্ট গুলো তৈরি করা হয়েছে। কালকে যদি 50,000 ধীরে ধীরে পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডার দিয়ে এবং ভারতীয় পাসপোর্ট, সে আসাম দিয়ে ঢুকতে পারে, ত্রিপুরা দিয়ে ঢুকতে পারে, মণিপুর দিয়ে ঢুকতে পারে, এই সন্ত্রাসবাদীদের বৈধ পাসপোর্ট পশ্চিমবঙ্গ থেকে তৈরি করে দেওয়া হয়েছে। এবং কেন্দ্রীয় সরকারের এখানে কোনো রোল নেই, ভেরিফিকেশনটা স্টেট গভর্নমেন্ট, স্টেট পুলিশ করবে। ঠিক। আধার কার্ডের বেসিসে যদি পাসপোর্ট হয়, আধার কার্ডের জন্য প্রাইমারি ডকুমেন্ট হচ্ছে বার্থ সার্টিফিকেট এবং রেশন কার্ড, সেটা পশ্চিমবঙ্গ সরকার করে দিয়েছে। এ সমস্ত রাজনীতির দালালরা বলছে বারবার কেন্দ্রীয় সরকার আর বিএসএফ হয় তারা সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত, নাহলে মানুষকে বিভ্রান্ত করছে, অথবা তারা গণ্ড মূর্খ, কিচ্ছু জানে না, অথবা জেনে শুনে এই শয়তানিগুলো করছে। এটা মানুষকে বুঝতে হবে, মানুষকে এগিয়ে আসতে হবে। ঠিক। চন্ময়দা, অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা। খুব সেন্সিটিভ ইস্যুতে আমি পরে ফিরে আসবো। আমি একটা পার্ট নিয়ে আপনার সঙ্গে আজকে আলোচনা করলাম, দ্বিতীয় পার্টটা নিয়ে আপনার সঙ্গে পরবর্তী দিনে আলোচনা করব। একটু অ্যাসেস করে রাখবেন তো যে কত কোটি টাকা রোল করেছে এই পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে। তার মধ্যে দালালরা ইনভলভ, তার মধ্যে পুলিশ ইনভলভ, তার মধ্যে পলিটিক্যাল লিডার্সরা ইনভলভ। এটা নিয়ে আমি পরের দিন ফিরে আসবো। 25-75 হিসাবটা তো আছেই, ওটাকে মাথায় রাখতে হবে। আমি পরের দিন এটা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা। ধন্যবাদ, জয় হিন্দ।